ডক্টর নারায়ণ ব্যানার্জি, আপনার কাছে আসছি। এই ইগোর লড়াই, এই স্নায়ুর যুদ্ধ, এটা কেন করছেন? এরা তো কেউ বিদেশি শক্তি নয়, এরা কেউ শ্রেণী শত্রু নয়, করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা তো আমারও প্রশ্ন, কারণ এখানে ওনাকে অভিভাবকের রোল প্লে করতে হবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। জুনিয়ররা ওনার কাছে ছেলে মেয়ের মতো বাচ্চা, এবং এটা বুঝতে হবে জুনিয়ররা কিন্তু অনেক কষ্ট করে এমডি বা এমএসএ পিজিটি বা ডাক্তার হয়েছে। তারা আজকে আন্দোলনে নেমেছে কেন? আজকে 32 দিন হয়ে গেছে, আসল খুনি তো ধরা হয়নি। প্রথম 4-5 ঘন্টা যথেষ্ট স্লো অ্যাকশানে আমাদের পুলিশ এবং পুলিশ কমিশনার সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সুতরাং আমি আরও অনেক বেশি মানবিক হতে রিকোয়েস্ট করব আমাদের সরকারকে। আমি রিকোয়েস্ট করব আমাদের সরকারের যিনি মুখ্য তাকে, যে আপনি একটু মানবিকভাবে ভাবুন। আপনি চিন্তা করুন যে এরা আপনার ছেলে মেয়ে, তাদের যেমন স্নেহ নিম্নগামী, আপনি সেভাবে নিয়ে দেখুন। এদেরকে একটা দাবিও কি জাস্টিফায়েড নয়? আমার তো মনে হয় প্রত্যেকটা দাবি জাস্টিফায়েড, কারণ পুলিশ কমিশনার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আর স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে, আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং যিনি স্বাস্থ্য অধিকর্তা কেউই এই দায়িত্ব এড়াতে পারেন না। সুতরাং যদি তাদের একটুখানি মেরুদণ্ড থাকতো, তারা নিজেরাই পদত্যাগ করতেন, জুনিয়র ডাক্তারদের বলতে হতো না। আমি আরেকটা বিষয় আপনাকে নারায়ণবাবু জিজ্ঞেস করতে চাই, এটা সোশ্যাল মিডিয়াতেও অনেকে জানতে চাইছেন। সরকার তো এবার একটা বড় কোনো পদক্ষেপ নিতে চায়, কারণ বারবার তারা বলছিল আপনারা কন্টেম্পট অফ কোর্ট বা যে কোর্ট যা কথা বলেছে সেগুলো কমপ্লাই করে চলুন। এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার কি এসমা জারি বা অনেক কথা বলা হচ্ছে, এগুলো কি সম্ভব? না, সম্ভব নয় কেন? অনেক স্টেটেই তো জুনিয়র ডাক্তারদের এগেনস্টে এসমা জারি হয়েছে। সম্ভব তো বটেই, তবে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, আমি যতদূর বুঝেছি, যে 5 তারিখের মধ্যে যদি ডেডলাইন যেটা বেঁধে দিয়েছিলেন, তার মধ্যে যদি না জয়েন করে, তাহলে যদি স্টেট কোনো ব্যবস্থা নেয়, সুপ্রিম কোর্ট তাতে ইন্টারভেন করবে না। সুপ্রিম কোর্ট কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা একবারও বলেনি। ঠিক, আমি জাস্ট এই একটা কথাই মনে নেব। আর জুনিয়র ডাক্তাররা না এখন যথেষ্ট ম্যাচিওর। ওদের কথাবার্তা শুনে আমার তো মনে হয় আমাদের এই বয়সে আমরা এরকমভাবে কথা বলতে পারতাম না। ওরা যে ন্যায্য দাবি করেছে, ঠিক করে কথা বলছে, এটাই তো সবচেয়ে বড় পাওনা। সুতরাং আমি বুঝতে পারছি না, এসমা জারি করতেই পারেন, কিন্তু সেটা আগুনে ঘি ঢালা হবে। আমার মনে হয় এটা অন্যভাবে মেটানোই ভালো। শিবব্রত ব্যানার্জি আইএম এর সদস্য, এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক। শিবব্রত বাবু, আপনিও কি মনে করছেন যে এই মুহূর্তে যদি নরমে গরমে এটা করার থেকে যদি খুব শক্ত কোনো স্টেপ এবার সরকার নেয়, তাহলে আগুনে ঘি ঢালার শামিল হবে? হ্যাঁ, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। প্রথম কথা হচ্ছে, নরমে গরমের কোনো প্রশ্নই নেই। সরকারকে নরম হতে হবে, এবং আমরা এখানে আমাদের ডাক্তার সমাজ গরম থাকবেই। সুতরাং পুরোটাই একদম আমনাসামনাই হতে হবে, সেখানে কোনো ব্যাপার নেই। আসলে একটা বিষয় আমাদের একটু বুঝতে হবে, আমাদের ডাক্তার সমাজ দেয়াল পুরো পিঠ ঠেকে গেছে। মার খেতে খেতে চুপ থাকতে থাকতে, সবসময় নোবেল প্রফেশন বলে একটা নোবেল প্রফেশনের তকমা গায়ে লাগিয়ে দিয়ে, যে কোনোভাবে যেভাবে খুশি যদি আমরা আন্দোলন করি, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা কাজ করি, আমাদেরকে মারা হবে, রেপ করা হবে। এটা তো হতে পারে না, তাই না? কোনো একটা জায়গাতে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে এটা সেই অনেকটা প্রেসার কুকারের মতো। বাষ্প বেরোনোর সময় হয়েছে, আপনি ভাল্ব চেপে ধরে বসে থাকলেও হবে না, এবার প্রেসার কুকারটাই ফেটে যাবে। তো সেই প্রেসার কুকার ফেটেছে, সেই জন্যই আজকে জুনিয়রদের ওখানে যে অবস্থান আছে, আপনি গিয়ে দেখে আসুন, জলের বন্যা বইছে, খাবারের কোনো অভাব নেই। কারা দিচ্ছে? সবাই দিচ্ছে। আজ সমস্ত নাগরিক দিচ্ছে, আজ সমস্ত ডাক্তাররা দিচ্ছে, সবাই গিয়ে পাশে দাঁড়াচ্ছে, তারা অভিভাবকের মতো এদেরকে আগলাচ্ছে। তো এইখানটাতে যদি সরকার এদের উপরে কোনো রকম কিছু একটা কঠিন মনোভাব দেখায়,
তাতে কিন্তু শুধু জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী হয়ে উঠবে না, কিন্তু এখনো অবধি সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। আপনি শুধু 0.5%, প্রশাসনকে আমি বলবো আইএমএর তরফ থেকে, আপনি শুধু 0.5% ডাক্তারের জনরোষ ফেস করছেন, বাকি 99.5% আপনাদের অবজার্ভ করছে। যদি এই জনরোষ এই জুনিয়র ছাত্র থেকে সিনিয়র ছাত্রদের মধ্যে ভরতে যায়, আপনি আজকে বলুন তো, যদি 24 ঘন্টার জন্য সমস্ত ডাক্তার একসঙ্গে কর্মবিরতি করে দেয়, কি অবস্থাটা হবে? কি অবস্থাটা হবে আপনি বলুন। সুতরাং আমার মনে হয় সমস্ত জিনিসটা খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে দরকার। এখানে কারোরই নামানামির কিছু নেই। আমরা কেন জিনিসটাকে ইগোর মধ্যে নিচ্ছি? আমরা না, শিবব্রতবাবু সরকার নির্দিষ্টভাবে বলছেন যে খোলামেলা আলোচনাতে শর্তের কোনো জায়গা থাকে না। খোলামেলা আলোচনা হোক, কিন্তু শর্ত কেন রাখছে জুনিয়র ডাক্তার? আমি এইটা নিয়ে এক জুনিয়র ডাক্তার বসেও রয়েছেন আন্দোলনকারী, ওকে জিজ্ঞেস করব, ডক্টর অঙ্কুশ বিশ্বাস, সত্যিই তো খোলামেলা আলোচনাতে শর্তের কোন জায়গা আছে? দেখুন, বলার প্রথমেই আমি বলতে চাই যে খোলামেলা বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা তো বরং জিনিসটাকে আরও বেশি খোলামেলা করে দিচ্ছি। এই আন্দোলনটা আজকে ডাক্তারদের আন্দোলনই নেই, এই আন্দোলনটা আজকে আপামর জনসাধারণের আন্দোলন। তো আজকে এটা যাদের আন্দোলন তাদের এটা দেখার অধিকার আছে না নেই, সেটাই আমাদের কথা। যে আমাদের যে মিটিংটা হবে আমাদের মাননীয়ার সঙ্গে, সেটা ক্লোজ ডোর মিটিং হবে না, সেটা যেন আপামর জনসাধারণ, সমস্ত রাজ্যের মানুষ, সমস্ত দেশের মানুষ সবাই যেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পায়। তো এটাই তো খোলামেলা আলোচনা। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে দেখালাম, চপ খাওয়া থেকে শুরু করে গল্প গুজব, এই সমস্ত কিছু, মানে সব কিছু অন রেকর্ড লাইভ থাকবে। আমি তো এটাই বলতে চাইছি ময়ূকদা, যে খোলামেলা আলোচনা মানে আমরা তো খোলামেলা আলোচনাই চাইছি, যেখানে কালকে আমাদেরকে একটা মেসেজ এসেছিল যে লেস দ্যান 10, আমাদেরকে চাওয়া হয়েছিল যে 10 জনের কম একজন প্রতিনিধি দল ওনারা চাইছেন। কিন্তু যদি আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি, একটা রিপাবলিক কান্ট্রিতে বসবাস করি, সেইখানে আমাদের যেখানে 24টা মেডিকেল কলেজ, সেখানে একজন করে নিলেও তো সেটা 24 জন হয়ে যায়। সেখানে ওরা চেয়েছি যে মিনিমাম 30 জন সেখানে থাকুক। আমাদের কি প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে অন্তত একজন নিয়ে যাওয়ার অধিকারটুকু নেই? তাহলে আমরা কি করে সেটাকে গণতন্ত্র বলতে পারি? এখান থেকে আমি বলতে চাই যে একটা কবিতার লাইন আমার খুব মনে আসছে, মৃত্যুঞ্জয় কবিতা রবীন্দ্রনাথের, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তিলোত্তমা, আজকে তিলোত্তমা মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই, যে একটা মেয়েকে, একটা চিকিৎসককে কেন মৃত্যু দিতে হলো, কেন মারা যেতে হলো, যাতে এই মানুষের জনসাধারণের রোষটাকে সেই পর্যায়ে চলে যেতে হয়? এখানে একজন নিজের প্রাণ দিয়েছে, আমরা সেখানে একজন যেখানে নিজের প্রাণ দিয়েছে সেই জায়গাটা না করে, যাদের আসল শাস্তি দেওয়া উচিত তাদের কথা না বলে, আমরা এখন সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছি যে আলোচনাটা চলে গিয়েছে, ডাক্তাররা কাজে যোগদান করছেন না, এবং সেখানে একের পর এক মিথ্যে কথা আমাদের সম্বন্ধে বলা হয়েছে। যেখানে কপিল সিব্বল উনি বলেছেন যে আমাদের এখান থেকে যখন মিছিল বেরিয়েছে তখন নাকি স্টোন পেল্টিং হয়েছে, 23 জন মারা গেছে, এটাও তো বলা হয়েছে। 23 জন মারা গেছে এটা বলা হয়েছে, এটা তো মিথ্যে কথা। তার সঙ্গে স্টোন পেল্টিং হয়েছে। আমি এখান থেকে দায়িত্ব নিয়ে বলে দিতে চাই যে কোনো রকম কোনো স্টোন পেল্টিং হয়নি। ওনারা বলেছেন যে আমরা যে মিছিলগুলো বের করছি তার কোনো পুলিশি পারমিশন নেই। আমরা এখান থেকে বলে দিতে চাই যে সমস্ত মিছিলের পুলিশি পারমিশন আছে, এবং যদি চাওয়া হয় তাহলে আমরা সেটা দেখিয়ে দিতে, সেই কাগজ তোমাদের কাছে থাকবে, আমাদের কাছে আছে, এবং আমরা সেটা দেখিয়ে দিতে পারবো। বড় কথা, তার মানে তুমি বলছো যে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে মিথ্যে কথা বলা